আসসালামু আলাইকুম। এতদিন তো একটা কথা শুনতাম, ডিপ স্টেট ডিপ স্টেট। আবার নতুন আরেকটা কথা চলে আসছে, কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, ডক্টর ইউনূসের আমলে একটা কিচেন ক্যাবিনেট ছিল। মানে এর অর্থ কি? অর্থ একটাই, সরকারের ভিতরে আরেকটা গুপ্ত সরকার। এটাই মানে সরকারের ভিতরে আরেকটা গুপ্ত সরকার। ওইখানে 5-6 জনে মিলা সমস্ত সিদ্ধান্ত নিত। আর ওইখানে ডাকতো না কাদেরকে? তৈদ হোসেনকে ডাকতো না, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে ডাকতো না, আমাদের আসিফ নজরুলকে ডাকতো না। ওনারা ইদানিং এই সোশ্যাল মিডিয়াতে আইসা বলতেছে যে এই সরকারের ভিতরে একটা কিচেন ক্যাবিনেট ছিল, ওরা মঙ্গলবারে হাজির বিরিয়ানি খাইতো, আমাদেরকে খাইতে দিত না, আমাদেরকে ডাকতো না। পোলা পানের মতো কথা বললে হবে? আপনারা তখন কেন মুখ খোলেন নাই? হ্যাঁ, এই প্রেসের সামনে তখন যদি বলতেন যে আমাদের কোনো কথা ওরা শুনে না, ওই ডিপ স্টেটের মতো ওরা একটা কিচেন ক্যাবিনেট বানায় নিছে, ওইখানে বৈশা সমস্ত চুক্তিপত্র করতেছে। এই যে আমেরিকার সাথে ভাই নির্বাচনে 3 দিন আগে যে চুক্তিটা করলো, ওই চুক্তি নিয়ে এখন এই ইনারা বাইরে আইসা বলতেছে যে ওই চুক্তির সঙ্গে আমরা জড়িত না, আমাদেরকে ডাকে নাই, ওরা প্রত্যেক মঙ্গলবারে এসব সিদ্ধান্ত নিত, আমাদেরকে ডাকতো না। পোলাপাইন না কথা কইলে হবে? পুরা বেতনটা তো নিছেন, টাকা পয়সা সবকিছু পকেটে ঢুকাইয়া সরকারি খাওয়া দাওয়া খাইছেন এবং সরকারি সিকিউরিটি নিয়ে চলছেন, গাড়ির তেলটাও ছিল সরকারি, সবকিছু সরকারের মধ্যে দিয়ে গেছে। এখন আইসা বলতেছেন আমাদেরকে জানাই নাই। তখন কেন মুখ খোলেন নাই? কারণ কি? এখন মুখ খোলার কারণ একটাই, ওই যে শুনতেছে শেখ হাসিনা আসিতেছে, আসিতেছে শেখ হাসিনা। এটা শোনার পর ভিতরে ভয় ঢুকে গেছে, যদি আপা আসে, আসলে তো একদম ঘাড়ের মধ্যে ধরবে। ওই ভয়ে কিন্তু এখন বলতেছে যে আমরা জড়িত না। এটা কোনো কথা হইলো ভাই? ওনারা জানে না ভিতরে থাইকা? আমরা তো বাহির থেকেই জানতাম, তাই না? আমরা এসব কানা ঘুষা শুনতেছিলাম না? আর ওনারা কেন জানবে না? ওনারা তো এই চুক্তির জন্য প্রথম যে মিটিংটা করছিল সেটা কোথায় করছিল? লন্ডনে। এই খলিলুর রহমান সাহেব কিন্তু সেদিন লন্ডনে ছিল এবং আমির খসরু সাহেব তারা হুড়া কইরা লন্ডনে চলে গেল। ওইখানে বৈশাইত সমস্ত চুক্তিপত্রের আলাপ হইল, ওইখানেই আলাপ হয়েছে ভাই। এরপরে দেখেন বাংলাদেশে আসার পর আবার কিন্তু আমেরিকায় গেল ডক্টর ইউনূস, নিয়ে গেল এনসিপি থেকে, জামাত ইসলাম থেকে এবং বিএনপি থেকে আমাদের ফখরুল সাহেবকে। আমেরিকা টোরটা শেষ করে আইসা একটা কথা বলছিল না যে ডক্টর ইউনূসের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খুঁজা পাইছি? এই কথা বলছিল না ভাই ফখরুল সাহেব যে জিয়াউর রহমানকে আমি খুঁজা পাই এই ডক্টর ইউনূসের ভিতরে? কেন এই কথাটা বলছিল? কারণ কি? আর ওই যাওয়াটা কেন গেছিল? ওর পিছনে কারণ কি? ওই দিনই চুক্তিপত্রের আলাপ হয়েছে, ওইখানে নিয়েও ভাই এই কি কি চুক্তি হবে না হবে এগুলো সব বোঝানো হয়েছে। দেখেন নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি করতেছে, আর কে চুক্তি করতেছে? বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব চুক্তি করতেছে 3 দিন আগে নির্বাচনের। তার মানে সবই তো জানে, আমরা যেহেতু জানি ওনারাও জানে, এই বিরোধী দলও জানে, এনসিপিও জানে। কেউ কোনো মুখ খোলে নাই, কারণ নির্বাচনের আগে সবাই তো মনে করতেছিল আমি পাশ করুম। হ্যাঁ, উনি মনে করতেছে আমি পাশ করুম, ইনি মনে করতেছে আমি পাশ করুম, আমি মনে করতেছি আমি পাশ করুম। তার মানে কি জানেন টোপটা কোথায় রাখছে? 3 দিন আগে এই চুক্তি করার কারণ কি? কারণ 3 দিন পরে নির্বাচন, আমেরিকারে রাগানো যাবে না, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ সবাই তো মনে মনে ভাবতেছে আমরা সরকারে আসতেছি, যার জন্য সবাই মুখ বন্ধ রাখছে ভাই। হ্যাঁ, সবাই জানতো, সবাই মুখ বন্ধ রাখছে। নির্বাচনের ফলাফলটা অন্যরকম হওয়ার পর দেখেন এখনো কিন্তু কেউ তেমন ভাবে মুখ খোলে নাই। জামাতে ইসলাম বলছে যে আমরা জানতাম না, আমাদেরকে জানানো হয় নাই। কিন্তু আমরা বাইরের লোক জানলে ওনারা জানতো না কেন? নিশ্চয় ওনারা জানতো। আর পুরোপুরি এই চুক্তির সাথে জড়িত ছিল বিএনপি, কারণ আগের সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সাহেব এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তার মানে বিএনপি যে জানতো এটার জন্য ভাই রকেট সায়েন্স জানার দরকার নাই, পোলাপানও বলতে পারবে। কিন্তু এই বুইড়াগুলা কি করলো? হ্যাঁ, শেষ সময় আইসা ডক্টর ইউনূসের দিকে আঙুল তুলে দিল যে আমি দোষী না, সব দোষ তার।
কারণ ওই যে শেখ হাসিনা আসিতেছে ওইটা শুনছে, ওই ভয়ে কিন্তু এই কথাগুলা বলতেছে। বিশেষ করে এই আসিফ নজরুল সাহেব, ওনারা তো বোঝা কঠিন, না ভাই, ভীষণ কঠিন। আর বাকি দুজন, এর মধ্যে সাখওয়াত সাহেব তো ভাই সব সরকারের আমলেই উনি কেমনে জানি ভাই মিশা যাইতে পারে, এই গুণটা ওনার আছে ব্রিগেডিয়ার সাখওয়াত সাহেবের। আর তৌহিদ হোসেন সাহেবকে জানি না তেমন ভাবে, এই প্রথম জানলাম। এও কিন্তু পোল্ট্রি খাওয়া লোক, এও এখন ওই ডক্টর ইউনূসকে দোষী কইরা দিতেছে। আর ডক্টর ইউনূসের দোষ ধরার জন্য কিছু ফেরিওয়ালা তো ছিল বাংলাদেশে, এদের জ্বালায় যন্ত্রণায়, বুঝছেন, ডক্টর ইউনূস স্যার আজকে চইলা গেছে ফ্রান্সে। হ্যাঁ, আজকে উনি চইলা গেল, অনেকেই বলতেছে এটাই বিদায়, এটাই শেষ যাওয়া, আর আসবে না। আবার অনেকে বলতেছে যদি আসে, যদি উনি আবার ফেরত আসে, তাহলে বিএনপির রাষ্ট্রপতির পদে উনি বসবে। হ্যাঁ, বিএনপি থেকে রাষ্ট্রপতির পদে উনাকে দেওয়া হবে যদি ফেরত আসে। ভাই, উনি ফেরত আসবে, ওই রাষ্ট্রপতির গদিতে বসবে কিনা এইটা আমার সন্দেহ আছে। আর ওই পথে যাবে না, রাজনীতির ওই নোংরা পথে উনি আর যাবে না। আপনারা কেন ভুইলা গেলেন, ওনাকে যে টাইমে আনা হয়েছিল ওই টাইমে যদি উনি না আইসা অন্য কাউকে দেওয়া হইতো, বহু রকম প্রবলেম ফেস করতে হইতো আমাদেরকে, আমাদের মাতৃভূমি হুমকির মুখে পড়া যাইতো। উনি আইসা যেভাবে রুইখা দাঁড়াইছিল, আসার আগের দিনই ওই সেভেন সিস্টার নিয়ে কথা বইলা যে ধমকটা দিছিল, ওই ধমকে কাজ হয়েছে তো ভাই, ওই ধমকে কাজ হয়েছে। দেখেন, উনি বলছে উনাকে চুপ থাকতে বলেন, উনি কথা বললেই প্রবলেম হবে। আপনি যদি আমাদেরকে শান্তিতে না থাকতে দেন, আপনাকেও শান্তিতে থাকতে দিব না। চোখে চোখ রেখা কথা বলছে। এবং ওই 18 মাস দেখেন ওই সীমান্ত এলাকার দিকে তাকান, তেমন কিছু ঘটনা ঘটে নাই। এখন যা যা ঘটতেছে, আরে ভাই, ডক্টর ইউনূসের আমলে 2টা ঈদ করছি তো আমরা, ডক্টর ইউনূসের আমলে এই কোরবানি ঈদও করছি। কিন্তু কোরবানি ঈদের এমন বাজার দেখছেন, এমন হাট বসতে দেখছেন, পুরা ঢাকা শহরটাকে গরুর হাট বানায় ফেলাইছে। ওই যে মেট্রো ট্রেনের নিচে যায় ওইখানে যে অবস্থা করছে ভাই, কোনো মানুষ ওই পথ দিয়ে হাঁটতে পারে না। কারা করছে? এটা কি বিরোধী দলের পক্ষে সম্ভব? নিশ্চয়ই না। যারা ক্ষমতায় আছে তারাই করছে। একটা দড়ি বাঁধবে, একটা খুঁটিতে দিতে হবে 7,500 টাকা, কোথায় কোথায় 8,000 টাকা করে দিতে হচ্ছে শুধু দড়িটা বাঁধার জন্য। এখন চিন্তা করেন, একটা গরু থেকে যদি 8,000 টাকা নেয়, এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গরু কত টাকা নিয়ে চইলা গেছে, কারা নিছে? এটা কি ভাঙ্গা বলতে হবে? এটা ভাঙ্গা বলার কিছু নাই। কারণ কি জানেন, ক্ষমতায় যারা যায়, অতীতের দিকে তাকান না, অতীতের রেকর্ড দেখলেই তো দেখতে পাবেন একই দৃশ্য, আগের চেয়ে বরঞ্চ এখন বাড়ছে। কারণ কি জানেন, অনেক বছর ক্ষুধার্ত সবাই, হ্যাঁ, 16-17 বছর ক্ষুধার্ত, যার জন্য হাপুস হুপুস কইরা খাইতেছে, যে যেদিক দিয়ে পারতেছে হাত মারতেছে। যাই হোক, হাত মারতে থাকুক, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, শেখ হাসিনা কি আসলে ফেরত আসতে পারবে? আপনাদের কি মনে হয়? আমি কিছু কথা বলবো, আপনারা একটু মিলায়া দেখেন তো আসতে পারে কিনা। দেখেন, তারেক রহমান সাহেব বিদেশ থেকে যখন আসে, আসার আগে আপনারা তো দেখছেন, আজ আসে, কাল আসে, পরশু আসে, এই মাসে না ওই মাসে আসে, উনি আসতে পারতেছিল না। একটা টাইমে উনি মুখ খুলছিল, একটা চরম সত্যি কথা বলছিল, যে কথার অর্থ আমরা অনেকেই বুঝি নাই, আবার বুঝাও অনেকে ওই ভারতের দিকে ইঙ্গিত করছি, আমেরিকার দিকে ইঙ্গিত করছি, বিভিন্ন রকম কথা বলছি। কিন্তু উনি কি বলছিল? উনি বলছিল আমার আশাটা আমার উপরে নির্ভর করে না, এটা অন্যের উপরে নির্ভর করে। কোথায় বসে এই কথাটা বলছে? ইংল্যান্ডে বসে বলছে, লন্ডনে বসে এই কথাটা বলার কারণ কি? কারণ একটাই, উনি যে ওই দেশে আশ্রয় নিছিলেন, কি বলে আশ্রয় নিছিলেন? আমি আমার দেশে বিপদে আছি, সো আমি বাঁচতে চাই, জীবন বাঁচাইবার জন্যই তো আশ্রয় নেওয়া, এইটাই তো ছিল, তাই না? কিন্তু ওই সরকার, ইংল্যান্ডের সরকার উনাকে ছাইরা দিবে, বাংলাদেশে আসতে দিবে? উনার নামে তো মামলা আছে, হ্যাঁ, হত্যা মামলা, ওই গ্রেনেড হামলার মামলা, উনার তো বিচার হয়ে গেছে, রায়ও দিয়ে দিছে, কঠিন রায় দিয়ে দিছে। আদালতের এই রায়ের পরে ইংল্যান্ডের সরকার কিভাবে ওনাকে আসতে দিবে? ওনারা তো ওনার জীবনের নিরাপত্তার দায় নিছে, দায়িত্ব তো নিছে ওনারা, যার জন্য ওনারা আসতে দিতে পারে না। কারণ
কারণ আপনার নামে ওইখানে যেসব মামলা আছে এইসব মামলার কঠিন বিচার হয়ে যেতে পারে, ঝুলাইয়া দিতে পারে, যার জন্য ওনারা আসতে দিতে চায় নাই। যার জন্য বলছে এই আশাটা আমার উপরে নির্ভর করে না, অন্যের উপরে নির্ভর করে, মানে ব্রিটিশ সরকারের উপরে নির্ভর করে। ব্রিটিশ সরকার যখন বাংলাদেশের সাথে কথাবার্তা বইলা সব কিছু দেখলো যে হ্যাঁ এখন আর আইন কানুনের কোনো প্রবলেম নাই, কারণ ওনার মামলাগুলো তো উঠাই নিছিল, কিন্তু চূড়ান্ত রায়টা তো হচ্ছিল না। একেবারে বেকসুর খালাস এই শব্দটার জন্য ওই ব্রিটিশ সরকার অপেক্ষা করতেছিল। এইখান থেকে যখন এই গ্রিন সিগন্যালটা গেল, ডক্টর ইউনূস যখন গ্রিন সিগন্যাল দিল, সব মামলা শেষ, ফিনিশ, তারপরে উনি আসছে। এতগুলা কথা কেন বললাম? এখনো যে উনাকে পাঠাবে, মানে আপাকে যে পাঠাবে, আপারও তো ভাই ওই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে মামলার রায় হয়ে আছে। আপনারা জানেন না ওই কামালের সাথে ওনারও রায় হয়ে আছে। কি রায় এটা আর ভাইঙ্গা বললাম না, সবাই সবকিছু জানেন, ভারতের সরকারও তো জানে। ভারতের সরকার কি উনাকে আসতে দিবে? এইটা কোনোদিন হইতে পারে? একটা দেশের নীতি এটা হইতে পারে না। দেখেন নাই ওই যে চীনের একজন নেতা ছিল না, আপনাদের মনে আছে? চীনের একজন নেতা ছিল ভারতের লুকায়া, দারারাম না কি যেন নামটা পুরো আমার মনে নাই। উনাকেও কিন্তু এই ভারত সরকার চীনে যাইতে দেয় নাই। বহু রকম চেষ্টা করছে চীন, উনাকে নিতেও পারে নাই, উনাকে যাইতেও দেয় নাই। ঠিক তেমনি শেখ হাসিনাকে ওনারা আসতে দিবে না, কারণ এখানে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে রায়টা হয়ে আছে ওই রায়ের মুখে তো ওনাকে ঠেলা দিতে পারে না। এখানে যদি আসে, উনি আপিল করারও সময় নাই, আপিলও করতে পারবে না। ওই রায়টা যে হয়েছে ওই রায়ের পরে আপিল করার সময় গেছিল 1 মাস, উনি কোনো সারা শব্দ দেয় নাই, কোনো রকম আওয়াজ দেয় নাই, উনার পক্ষের উকিল কোনো রকম আবেদন করে নাই। তার মানে ওই রায় চূড়ান্ত। ওই চূড়ান্ত রায়ের মধ্যে উনাকে ঝুলাইবার জন্য ভারত সরকার পাঠায় দিবে, এটা ভাবেন কেন? আর উনিও বা আসবে কেন? উনি তো এতটা বোকা না। আসলে হয়েছে কি জানেন, দলটাকে চাঙ্গা রাখার জন্য ঈদের আগে একটা আওয়াজ তুলছে, যে আওয়াজের কারণে এইসব উপদেষ্টারা বলতেছে যে আমি ছিলাম না ওই চুক্তিতে, আমি ছিলাম না। কারণ শেখ হাসিনা যদি আসে, উনি তো ওই চুক্তি নিয়েই কথা বলবে। হ্যাঁ, উনি যদি রাজনীতিতে আসে ওই চুক্তির উপরে ঝাঁপায় পড়বে তো। কারণ উনি বলতো না আমি সেন্ট মার্টিন দিতে চাই না বইলা, আমি এসব চুক্তিপত্র করতে চাই নাই বইলা আমার পতন ঘটাইছে। ম্যাট্রিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আমাকে 5 তারিখে দেশ থেকে বিতাড়িত করছে। বহুবার তো এই কথা বলছে। ভাই ব্রাদার, উনি যখন যায় দেশ থেকে যাওয়ার আগে দেখেন ওনার আত্মীয় স্বজনকে সবাইকে ইশারায় আগেই পাঠায় দিছে। দেখেন নাই ওই যে তাপস চলে গেল, শেখ সেলিম চলে গেল, যত আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু আগেই ইশারা দিয়ে পাঠায় দিছে। কারণ ওনার মনের মধ্যে টান দিছে উনি আর টিকবে না। ওই টিকবে না মনের মধ্যে সাড়া দেওয়ার কারণেই কিন্তু সবাইকে ইশারায় বিদেশে পাঠায় দিছে। এখন যদি উনি বলে এই তোমরা আবার ঢাকায় যাও, দেখি তো ওনার একটা আত্মীয় আসুক, সেলিম আসুক, অন্তত শেখ সেলিম আসুক, অথবা ওই তাপস আসুক, একজন অন্তত দেশে আসুক, তো তাইলে বুঝবো যে হ্যাঁ উনি ফেরত আসবে। আসলে ভাই আসতে পারবে না। কারণ কি জানেন, ভারত সরকার উনাকে এই অনুমতিটা দিবে না। এখন যেসব কথাবার্তা বলতেছে এগুলো জাস্ট নিজের দলটাকে চাঙ্গা রাখার জন্য। দেখেন ভাই ব্রাদার, উনার এই মুহূর্তে বয়স 79 বছর। ধরেন এই সরকার 5 বছর আছে, এই সরকার তো আসতে দিবে না, এটা কনফার্ম থাকেন। উনাকে আনতে হইলে এই সরকারকেই তো একটা ট্রাভেল পাস পাঠাইতে হবে, কারণ উনার তো পাসপোর্ট নাই। ওই ট্রাভেল পাস ছাড়া উনি আসতে পারবে না। যেভাবে আমাদের ডক্টর ইউনূস সরকার ট্রাভেল পাস দিছিল কিন্তু তারেক রহমান সাহেবের জন্য, যার জন্য উনি চলে আসছে। এখন তারেক রহমান সাহেব কি উনাকে ট্রাভেল পাস দিবে? এটা কি কল্পনা করা যায়? না, কল্পনা করা যায় না। সবচেয়ে ভয়াবহ ব্যাপার কোনটা হবে জানেন? যখনই উনি আসতে চাইবে তখনই না এরা এক হয়ে যাবে। এই বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, ছাত্র শিবির, যতগুলো দল আছে 2-1টা বাদ দিয়া সব এক হয়ে যাবে। আপনারা ওই চিত্রটা একবার কল্পনা করেন। 5ই আগস্টের আর্মি, পুলিশ, র্যাব কেউ ঠেকায় রাখতে পারতেছে না। পিঁপড়ার মতো মানুষ যাইতেছে গণভবনের দিকে। টপ শটে দেখেন, ওই যে ড্রোন শটে দেখছেন না কিভাবে চারিদিক থেকে যাইতেছে, ছাদের উপরে, ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলাইছে। পুকুরের মাছ সুদ্ধা উঠায় নিয়ে চলে গেছে। কি ভয়াবহ অবস্থা! ওই দৃশ্যটা যদি একবার কল্পনা করেন, যদি আপনি হইতেন 79 বছরের একজন মানুষ এবং দেশ থেকে বিতাড়িত, আপনি ওই দৃশ্যটা একবার কল্পনা করলে সুস্থ থাকতে পারবেন? তার উপরে আপনি আত্মীয় স্বজন ছাড়া এই যে গত 2 বছর একাকী জীবন পালন করতেছে, আগামী 5 বছরও পালন করতে হবে। তখন ওনার বয়স হয়ে যাবে 84 বছর।
84 বছর বয়সে উনি আইসা, আমি বলতে চাচ্ছি এই নির্বাচনের পরে যদি পরের নির্বাচনে উনি আসতে চায় বা কোনো সুযোগ কইরা দেয়, আইনের কোনো ফাঁক ফুক দিয়ে যদি আসতে পারে, তখন ওনার বয়সটা চিন্তা করেন, ওই বয়সে ওই এনার্জিটা থাকবে থাকবে না। ভাই ব্রাদার, একাকিত্ব একটা অভিশাপ। হ্যাঁ ভাই, যারা একা থাকে তারাই বুঝে একাকিত্ব একটা অভিশাপ, আর এই অভিশাপ তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। নাই আত্মীয় স্বজন, নাই দলের লোকজন, নাই কথা বলার লোক, কেউ তো নাই আশেপাশে। এমন একটা অভিশপ্ত সময় কাটাইতেছে। সুস্থ রাখা নিজেকে বড়ই কঠিন। তারপরে সবচেয়ে বড় কথা, ওনার ছেলের একটা ইন্টারভিউ, ওইটা মনে রাখবেন। ওনার ছেলে কি বলছিল, একবার না, দুইবার না, 3 থেকে 4 বার বলছে যে আমার মা আর রাজনীতি করবে না, উনি এখন বিশ্রাম নিবে। কে বলতেছে? সন্তান বলতেছে। মায়ের মনের কথা তো সন্তানই জানে, ওইটাই ফাইনাল কথা, উনি আসবে না। সজীব ওয়াজেদ জয়ের এই কথাটাই ফাইনাল। এইটুক বইলাই বিদায় নিব। বিদায়ের আগে বলবো ভাই, আগামীকাল ঈদ। হ্যাঁ ভাই, সবার জন্য ঈদ মোবারক। সবার জন্য সবাই দোয়া করবেন, গরিবের পাশে থাকার চেষ্টা করবেন, যতটুক সম্ভব ততটুক দিয়া গরিবের পাশে থাকতে চেষ্টা করবেন। আমরা যদি সবাই পাশে থাকি, এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে ভাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।